দর্শক, ঐতিহাসিক নির্বাচন উপলক্ষে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন বাংলাদেশ ইলেকশনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মৌসুমী আহমেদ লোপা। বড় ধরনের কোনো অনিয়ম অভিযোগ ছাড়াই চলছে ভোট গ্রহণ। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে লম্বা লাইন। ভোটের সবশেষ খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। উত্তরের জেলার ঠাকুরগাঁও থেকে শুরুতেই আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর স্বপন। ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলমগীর স্বপনের কাছে আমরা যেতে চাই, আরও খবর জানবো। স্বপন, আপনি এই মুহূর্তে কোন কেন্দ্রে আছেন? সেখানকার সার্বিক পরিস্থিতি একটু জানাবেন। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন কিনা, তাদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস কেমন দেখছেন, এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটু জানান। লোপা, এই মুহূর্তে আমি আছি ঠাকুরগাঁও সদর আসন, যেখানে আসলে নির্বাচন করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন, তিনি ছাত্র শিবিরের সাবেক সভাপতি। তো এই আসনটি এমনি সারা বাংলাদেশের মধ্যে এই আসনটি আলোচিত। তো এই মুহূর্তে আমি আছি ঠাকুরগাঁর প্রত্যন্ত সদর আসনের প্রত্যন্ত একটি ভোট কেন্দ্র, পূর্ব সুকানপুরি যেটার নাম। তো এখানে উল্লেখযোগ্য সংখ্যক সংখ্যালঘু ভোটারও রয়েছে। তো সকাল থেকে এখানে 7:30টায় ভোট শুরু হয়েছে, গণভোট এবং জাতীয় নির্বাচনের ভোট। ভোটাররা এখানে সুন্দরভাবেই দিচ্ছে, শান্তিপূর্ণভাবে দিচ্ছে, কোনো ধরনের ঘটনা ঘটেনি। তো এখানে আমরা একটু এজেন্ট আছে, তাদের কাছে একটু জিজ্ঞেস করে নিই, আপনি কোন প্রার্থীর এজেন্ট বা কোন প্রতীকের? আমি ধানের শেষ প্রতীকের মহাসচিবের পুলিং এজেন্ট। কোনো সমস্যা দেখছেন এখানে? না, এখানে কোনো সমস্যা হয়নি, সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে ভোট চলতেছে। আচ্ছা, আপনি কোন? আমি দাঁড়িপাল্লার এজেন্ট দেলোয়ার ভাইয়া। এখানে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, কোনো বিশৃঙ্খলার কোনো অবকাশ নেই। আচ্ছা, একটু আমরা যারা নির্বাচনী কর্মকর্তা আছে, পোলিং অফিসার, তাদেরকে জিজ্ঞেস করি। তো সকাল থেকে তো ভোট দিচ্ছেন, এখানে কেমন আপনি দেখছেন, কি অবস্থা? বা গণভোট বা জাতীয় নির্বাচনের ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো ভোটার যারা আছে, তারা, এটা তো প্রত্যন্ত এলাকা, তাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে কিনা? না, সকাল থেকে তারা ভোট দিচ্ছে, মানে স্বাচ্ছন্দ্যে আসতেছে, সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছে। মানে কোনো রকম কোনো বিশৃঙ্খলা বা অনিয়ম মানে এখন পর্যন্ত নজরে আসেনি, চোখে পড়েনি কোনো কিছু, মানে সুশৃঙ্খলভাবেই হচ্ছে আর কি। এখানে আমাদের সাথে এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আছেন। তো তাকে আমরা একটু জানতে চাই যে এখন তো ভোটের প্রায় 5.5 ঘন্টা হয়ে গিয়েছে, তো 7:30টায় শুরু হয়েছে। আপনাদের এখানে ভোট পড়ার হার কেমন এই 5.5 ঘন্টায়? আমাদের এই সেন্টারে ভোটার সংখ্যা সর্বমোট 3153। তার মধ্যে এখন পর্যন্ত আমাদের ভোট কাস্ট হয়েছে 64%। তো 64 ভাগ আপনার ভোট কাস্ট হয়েছে। 64%। তো ভোট কতক্ষণ? 4:30 পর্যন্ত চলবে? 4:30 পর্যন্ত চলবে। তো গণভোটের ক্ষেত্রে কোন ধরনের পাচ্ছেন কিনা, যে তারা দিতে পারছে বা পারছে না, ভোটাররা এখানে জিজ্ঞেস করছে কিনা? না, 2-1 ভোটার জিজ্ঞাসা করছে, তাদেরকে আমি বলে দিছি যে এইভাবে ভেবে দেন। এই কেন্দ্রে লোপা, যে উল্লেখযোগ্য সংখ্যক, মানে 5.5 ঘন্টায় কিন্তু 64 ভাগ ভোট দেয়া হয়ে গেছে। এবং আমার পিছনে দেখছেন এখানে যে আপনার যে এখনও কিন্তু ভোটের লাইন, এই যে দুপুরবেলা আপনার দেখেন এখানে সাধারণ মানুষ কিন্তু এখানে ভোটের লাইনে দাঁড়িয়ে আছে তারা ভোট দেওয়ার জন্য। যদিও পাশের যে কেন্দ্রটি দেখছি আমরা, এটা নারী ভোটারদের কেন্দ্র, সেখানে একটু ফাঁকা রয়েছে, কেননা নারী ভোটাররা হলো সকাল সকাল এসে তারা ভোট দিয়ে গেছে। দুপুরে রান্না করতে হবে, এই জন্য হয়তো তারা সকাল সকাল এসে ভোট দিয়ে গেছে। তো সার্বিকভাবে এই ভোট কেন্দ্রের যে আমরা চিত্র যদি বলি, এখানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে এবং ভোটাররা এখানে লাইন দিচ্ছে। আমরা একটু কয়েকজন ভোটারের সাথে কথা বলি। আপনি তো এখানে ভোট দিতে এসেছেন, কেমন লাগছে? ভোট কি অবস্থা? ভোটে মোটামুটি আল্লাহ দিলে ভালো, খুব সুস্থ মতো ভোট হচ্ছে, সমস্যা নাই। এখানে তরুণ ভোটারও রয়েছে। আপনি কি এবার প্রথম ভোট দিচ্ছেন? জি। কি প্রতিক্রিয়া আপনার? দেখি প্রতিক্রিয়া তো আসলে ফিলিংস তো খুব ভালোই, যে প্রথম ভোট দিব, দেখি কেমন হয়। আর দেখা যাচ্ছে সবাই আসছে, আমিও আসলাম। এখানে আরো কয়েকজন তরুণ ভোটার রয়েছে। আপনি তো প্রথম ভোট দিচ্ছেন নাকি? না, এবার নিয়ে আমি সরকারি ভোট 2বার দিচ্ছি। সরকারি ভোট 2বার দিচ্ছি। কোনো সমস্যা এখানে? না, কোনো সমস্যা নেই, সুস্থ মতোই ভোট হচ্ছে। আপনার কি দেখছেন? আমি এবার প্রথম ভোট দিচ্ছি। সেই ছোটবেলায় মাকে দেখছি ভোট দিতে, এইবার আমার বয়সে প্রথম, অনেক ভালো লাগতেছে। আচ্ছা, ভোটারদের পাশাপাশি আমরা এখানে যেটা দেখছি যে এখানে পিছনে ভোট কেন্দ্রের বাইরে কিন্তু বিভিন্ন দলের যারা সমর্থক আছেন, যারা দলের পক্ষে, বিভিন্ন প্রতীকের পক্ষে কাজ করছেন, তারা এখানে আপনার বাইরে আছেন। মোটামুটি শান্তিপূর্ণভাবেই এই কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে। লোপা।
স্বপন, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই দিনভর আপনি আমাদেরকে আরো আপডেট জানাতে থাকবেন। আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কথা বলছেন। আমরা সরাসরি সেখানে আছি। মানুষ তার গণতান্ত্রিক অধিকার ভোটটা মানুষ প্রয়োগ করতে চায়, কিন্তু এরই ভিতরে গতকাল রাত্রে অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যা আমরা বিভিন্ন নিউজ মাধ্যমে দেখেছি, এবং গাড়িতে বসে আমি নিউজ মাধ্যমে দেখছিলাম যে একই ধরনের ঘটনা অনেক জায়গায় ঘটছে কিছু রাজনৈতিক দল বা তাদের সদস্যদের দ্বারা। আমরা প্রত্যাশা করছি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা গত রাত্রেও চেষ্টা করেছেন, আজকেও নিশ্চয়ই তারা তাদের সেই চেষ্টা অব্যাহত রাখবেন যাতে মানুষ জনগণ একটি শান্তিপূর্ণ অবস্থায় তাদের ভোট প্রদান করতে পারেন। কারণ গত এক যুগেরও বেশি সময় ধরে মানুষ এই অধিকার থেকে বঞ্চিত ছিল। মানুষের মধ্যে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা আছে। আমি সকলকে আহ্বান করব, আসুন আমরা সকলে মেনে চেষ্টা করি মানুষ যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে তাদের এই অধিকারটি প্রয়োগ করতে পারে, এবং আমরা সকলে মিলে একটি আমাদের প্রত্যাশিত সুন্দর বাংলাদেশ আমরা গড়ার উদ্যোগ গ্রহণ করতে পারি। তাহলে জয়ের ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ আমরা কনফিডেন্ট, আমরা আশাবাদী জয়ের ব্যাপারে। আমরা অন্তত এতটুকু অবশ্যই আসন প্রত্যাশা করছি যেখানে আমরা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হব। আমরা বলেছি যে আমরা যে সকল রাজনৈতিক দলকে একসাথে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা চাই আমরা কম বেশি সকলকে নিয়ে একসাথে দেশ পরিচালনা করতে। না, সারা দেশের খবর আমি এখনো পাইনি, আমি মাত্র অফিসে আসলাম। আমি 5 ঘন্টা অতিবাহিত হয়েছে, কিন্তু আমি তো ঘুরছিলাম এতক্ষণ, বিভিন্ন জায়গায় আমি গিয়েছিলাম, কাজে আমি খবর নিতে পারিনি। এরই ভিতরে আমি মোবাইলের মাধ্যমে যে বিভিন্ন আপনারা যারা সংবাদ মাধ্যম আছেন আপনাদের বিভিন্ন খবরগুলো আমি দেখছিলাম, আপনাদের খবরেই দেখলাম আমি যে বিভিন্ন জায়গায় এখনও কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। কোনো একটি রাজনৈতিক দল এখনও কিছু অপ্রত্যাশিত ঘটনা তারা বারংবার ঘটিয়ে যাচ্ছে। কাজে আমরা চাই না যে এসব ঘটনা ঘটুক। কেন ভোট গণনার ভিতরে আসুন, আমরা মনে করি যে মানুষ যদি বেরিয়ে আসে, সাধারণ মানুষ, এই দেশের মালিক হচ্ছে মানুষ, এবং তারা যদি বেরিয়ে আসে, তারা যদি তাদের অধিকার প্রয়োগ করে, ভোট সংখ্যা যত বেশি বাড়বে, ভোটারের সংখ্যা যত বেশি বাড়বে, আমরা বিশ্বাস করি যে সকল ধরনের ষড়যন্ত্রকে প্রতিহত করা যাবে। এগুলা নির্বাচনে যারা এইসব ঘটনা ঘটাচ্ছে তাদের প্রতি তো মানুষের বিরূপ ধারণা হবে বলে আমরা বিশ্বাস করি, কারণ ঘটনাগুলো তো ভালো না। তারা তো বিভিন্নভাবে বিভ্রান্ত করার বা অনৈতিক কাজ করার তারা চেষ্টা করছে, কাজে তাদের প্রতি নিশ্চয়ই মানুষের বিরূপ ধারণা হবে। ফল গণনা নিয়ে কেন দেরি হবে? দেরি হবার কোনো কারণ নেই। কেন দেরি হবে? আমরা সমগ্র দেশের মানুষ যেখানে একটি দ্রুত তারা যা ভোট দিয়ে এসছে তার ফল তারা দ্রুতই চাইবে। আমরা আশা করব যে নির্বাচন কমিশন চেষ্টা করবে যাতে দেশের মানুষ দ্রুত তার ভোট প্রদানের যে ফল সেটা তার শেষে মানুষকে সামনে দেখুন, আমরা 91 সালে দেখেছি নির্বাচন, আমরা 96 সালে দেখেছি, 2001 সালে আমরা নিরপেক্ষ নির্বাচন দেখেছি। স্বাভাবিক একটি তো সাধারণ টাইম ফ্রেম তো আছে। আমরা প্রত্যাশা করব যে সেই টাইম ফ্রেমের মধ্যেই জনগণ রেজাল্ট জানতে পারবে। ভোটে আসবেন এবং তারা ভোট দিয়ে আমাদের এই প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত করবেন। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, দুটো মিলিয়ে না, আমি আগে ওনার প্রশ্নে একটা উত্তর দিয়ে আপনারটা আগে দিয়ে দিয়েছি। সহিংসতার ঘটনা মানে কি বলা যেতে পারে যে ফ্যাটাল কোনো কিছু না। ভোট দিয়ে যাওয়ার পথে মারামারি হয়েছে। আপনার মেহেরপুরে ভোট দিয়ে ফেরত যাওয়ার পথে মারামারি হয়েছে, 2 জন আহত হয়েছেন, চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। আমরা যে খবরটা পেয়েছি, এখন হতাহতের কোনো খবর না, এটা হচ্ছে যে তাৎক্ষণিকভাবে ফার্স্ট এইড নেওয়া হয়েছে। আচ্ছা, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি ভাই, সেটা হচ্ছে যে
দুর্ভাগ্যজনকভাবে আমাদের একজন সহকারী প্রিজাইডিং অফিসার গত রাতে ভোরবেলা উনি ইন্তেকাল করেছেন। তিনি ছিলেন ময়মনসিং 1 আসনের একটা কেন্দ্রের জন্য দায়িত্বে ছিলেন, কিন্তু ওনার রিপ্লেসমেন্টও দেওয়া হয়েছে, কাজে ভোট গ্রহণ বিঘ্নিত হয়নি। এছাড়া বললাম তো যে বিচ্ছিন্নভাবে কিছু কিছু ঘটনা ঘটেছে, মূলত হচ্ছে যে কেন্দ্রের বাইরে এগুলো, যেটা হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং তাৎক্ষণিকভাবে এই জিনিসটা ইন্টারসেপ্ট করার কারণে কোনো ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত বা বন্ধ করা হয়নি। ইনফরমেশন জানেন, কাজে আমি এ ব্যাপারে বলতে পারবো না। আমি শুধু ঢাকা শহরে যতটুকু দেখেছি, আমি তো বললামই যে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে। আমরা বিশ্বাস করি গত 2 দিনে যেভাবে দেখেছি মানুষজন লঞ্চ, স্টিমারে, ট্রেনে, বাসে করে বিভিন্ন উৎসাহ নিয়ে দেশে ফিরে গিয়েছে, যার যার এলাকায় ফিরে গিয়েছে ভোট প্রদানের জন্য। আমরা প্রত্যাশা করি যে সেই উৎসাহটার প্রতিফলন আজকে নিশ্চয়ই থাকবে বিভিন্ন জায়গায়। জামাত ইসলামের বেশ কয়েকজন এজেন্ট বা সদস্য তারা অস্ত্র নিয়ে ধরা পড়েছে, টাকা নিয়ে ধরা পড়েছে, এই বিষয়গুলো নির্বাচনকে আসলে অনেক প্রশ্নবিদ্ধ। আজকে সকালেও আমি কোনো একটা নিউজে দেখেছি, আজকে সকালেও বোধহয় ঘন্টা 2 আগেও এর একই ঘটনা ঘটেছে। ধন্যবাদ সাংবাদিক ভাইরা, ভালো থাকবেন সকলে। আসুন আমরা চেষ্টা করি। অবশ্যই জনগণ যদি শান্তিপূর্ণভাবে নিরপেক্ষভাবে ভোট দিতে পারে, গণতন্ত্রের সূচনা তো অবশ্যই শুরু হবে। মানে এখন পর্যন্ত যে জনগণের স্বতঃস্ফূর্ত আপনি বলছিলেন যে সারা দেশ দেখতে পাচ্ছিলাম, সেটা কি আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে কিনা? এটা বোধহয় টু আর্লি টু সে, টু আর্লি টু মেক এনি কমেন্টস। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমি আপনাকে প্রথমেই বলেছি, আমরা যে সমস্ত বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে এবং এটা দুর্ভাগ্যজনক, এরকম হওয়া উচিত না। এরপরেও যেটা ঘটেছে সেটা নিন্দনীয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এটা ভোট কেন্দ্রের বাইরের বিষয়টা আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছেন, এই হচ্ছে ব্যবস্থা। এখন স্পেসিফিক করে আপনি যদি জিজ্ঞাসা করেন যে অমুকের কতটুকু আহত হয়েছে, এটা আমি বলতে পারবো না, আমাকে খবর নিয়ে বলতে হবে। নাম্বার 1 হাতিয়ার ব্যাপারটায় এরকম আমাদের নলেজেরও আসছে, কিন্তু আমি আপনাকে বলেছি যে এটাতে ভোট গ্রহণ বাধা হয়নি, এখনও চলমান আছে, এইটাই হচ্ছে কথা। আর আপনি বললেন এজেন্টদের ব্যাপার, 18 আসনের আমার নলেজে নাই এখন পর্যন্ত। আপনি যেটা বললেন আমি খবর নিব এটা। আর আপনি যে ভিডিওটার কথা বলছেন আমাকে একটু দয়া করে দিবেন, আমি এটার ব্যবস্থা নিব। কুমিল্লার কথা বললেন, এটা 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 আপনার আপনি এই ব্যাপারটা আপনার কাছে এখন প্রথম শুনলাম। আপনি নিউজে দেখেছেন? ব্যাপার হচ্ছে যে এই জিনিসগুলো আপনারা যা এখন যেটা বলছেন, এটা যদি হয়ে থেকে থাকে আমাকে একটু জানান, আমরা ব্যবস্থা নেব। কিন্তু এখন যদি আপনাকে জিজ্ঞেস করেন, নিউজে তো অনেক নিউজই তো দেখেছে, এ পর্যন্ত কি আপনারা কোনো খারাপ ফ্যাটাল কোনো কিছু শুনেছেন? না। তাহলে আমরা এই ধরনের, আমি তো বলছি যে এই ধরনের এই ধরনের বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, এবং কোথায় ঘটছে বিচ্ছিন্নভাবে, বিচ্ছিন্ন এই কারণে বলছে যে বিভিন্ন জায়গায় ঘটছে, এখন বিভিন্ন জায়গায় ঘটছে, সেই জন্য আমি এই কথাটা বিচ্ছিন্ন বলছি। এখন এটা ছোটোখাটো যেগুলো হচ্ছে যে সেটা সম্পর্কে আমি বললাম যে এরকম ঘটনা ঘটেছে। যেমন আপনারা একটা জিনিস আমাদের কাছে জানান, আমরা জানালে আমরা সেটা তাদের কাম্য না। দর্শক, আমরা কথা শুনছিলাম, নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ কথা বলছিলেন, সাংবাদিকরা বিভিন্ন অনিয়মের কথা বলছেন এবং তিনি সেগুলোর ব্যবস্থা নেবেন বলে জানাচ্ছিলেন। আমাদের সাথে যোগ দিয়েছেন সুমাইয়া ঐশী। কতটা সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে আমরা সেই খবর তার কাছ থেকে নিশ্চয়ই জানবো। ঐশী, আপনি যে কেন্দ্রে আছেন, কি অবস্থা দেখছেন সেখানকার? ভোটাধিকার প্রয়োগ করছেন কেমনভাবে? ভোটাররা কি বলছেন? কতটা উচ্ছ্বাস উদ্দীপনা তাদের মাঝে আছে? লোপা, এখন যে কেন্দ্রে আমি আছি সেই কেন্দ্রে 11:30
11টা পর্যন্ত এখানে ভোট কাস্ট হয়েছে 22% মতো। যিনি প্রিজাইডিং কর্মকর্তা তার সঙ্গে আমাদের কথা হয়েছিল, তিনি বলছিলেন যে এতক্ষণে হয়তো, যেহেতু 11:30টার সময় কাস্ট কাউন্ট করা হয়েছিল, এতক্ষণে হয়তো 30% মতো ছাড়িয়ে গেছে সেই ভোট কাস্টের সংখ্যা। এবং তিনি বলছিলেন যে বেশিরভাগই তরুণ যারা ভোটার তাদের সংখ্যা তিনি বেশি লক্ষ্য করছেন এখানে, এবং তিনি আশা করছেন একটা ভালো পরিমাণ ভোট এখানে কাস্ট হবে। তবে ঠিক এর পাশে আরেকটি কেন্দ্র আছে, খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সেই কেন্দ্রে আমরা কিছুক্ষণ আগে ছিলাম এবং সেখানে কিন্তু একটি অভিযোগ এসেছিল প্রার্থী তাসনিম জারা, স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার পক্ষে। তিনি অভিযোগ করেছিলেন যে তার পোলিং এজেন্ট যিনি, তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমরা ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে আসলে তার কাছে নাকি নির্দেশনা ছিল যে যদি পোলিং এজেন্টরা দেরি করেন, অর্থাৎ 1 ঘন্টা দেরি করেন, তাহলে নাকি প্রবেশ করতে দেয়া যাবে না, এরকম একটি নির্দেশনা কিন্তু তিনি পেয়েছিলেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। অথচ নিয়ম অনুযায়ী 4:30টার পরে কোনো পোলিং এজেন্ট ঢুকতে পারেন না কেন্দ্রে বা ভোট কক্ষে। তবে তার আগে যে কোনো সময় পোলিং এজেন্টরা কিন্তু সেখানে কেন্দ্রে প্রবেশ করতে পারবে, নির্দিষ্ট কেন্দ্র তাদের যেখানে নিয়োগ দেওয়া হয়েছে সেখানে তারা প্রবেশ করতে পারবে। এই নিয়ে একটি অভিযোগ তাসনিম জারা কিন্তু এরই মধ্যে জানিয়েছেন গণমাধ্যম কর্মীদের, এবং তিনি এটিও জানিয়েছিলেন যে আসলে আরো বেশ কয়েকটি কেন্দ্রে তার যারা এজেন্ট আছে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যদিও একদম সকালবেলা আমরা খিলগাঁওয়ের আরেকটি কেন্দ্রে ছিলাম, সেখানে একটি কেন্দ্রের মধ্যে কিন্তু একটি স্কুলের মধ্যে 5টি কেন্দ্র ছিল। সেই কেন্দ্রটিতে সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে সেই 5টি কেন্দ্রের সব কেন্দ্রেই সব এজেন্টরা উপস্থিত ছিলেন না। যখন আমরা জিজ্ঞেস করেছিলাম সেখানকার যারা দায়িত্বরত আছেন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, তারা বলেছিলেন যে সব এজেন্টরা আসলে এসে পৌঁছননি। তবে যেহেতু ভোট সঠিক সময়ে শুরু করা প্রয়োজন, সঠিক সময়ের জন্য শুরু করা হয়েছে। কোন কোন কেন্দ্রে আমরা দেখেছি যে 3 জন পোলিং এজেন্ট, কোন কোন জায়গায় আমরা দেখেছি 4 জন পোলিং এজেন্ট। ঢাকা 9-এর আওতায় এই অঞ্চলটি পড়েছে, এবং এই ঢাকা 9-এর এখানে কিন্তু প্রার্থী 12 জন। ফলে প্রত্যেক প্রার্থীর পক্ষ থেকে 1 জন করে পোলিং এজেন্ট থাকার কথা প্রত্যেক কেন্দ্রে। সেই অনুযায়ী পোলিং এজেন্ট প্রত্যেক কেন্দ্রে 12 জন থাকার কথা। তবে কোন কোন জায়গায় আমরা দেখছি তার কম আছে। তবে তাসনিম জারা যে অভিযোগটি করেছেন যে তার পোলিং এজেন্টকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সেই একটি অভিযোগ কিন্তু তিনি শুরু থেকে জানিয়েছেন, এবং তিনি এটি বলছেন যে তিনি নিজে গিয়ে সেটি সমাধান না করে, অর্থাৎ পোলিং এজেন্ট নিয়ে কিছুটা অনিয়ম আপনি দেখেছেন। ঐশী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সামিনা লুৎফা। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ইলেকশনে। ভোট তো নিশ্চয়ই দিয়েছেন। হ্যাঁ, একটা ভোট উৎসব চলছে, তো এবং অনেক বিদেশি পর্যবেক্ষকও এসেছেন, তারাও কিন্তু মোটামুটি বলছেন যে অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে। এই ঐতিহাসিক নির্বাচনটাকে নিয়ে আপনি কি বলবেন? ঐতিহাসিক অনেক অর্থে। প্রথম হচ্ছে যে ধরেন 24শে জানুয়ারিতেই একটা ইলেকশন হয়েছিল, তো সেই অর্থে তো 26শে এই সময়ে তো আজকে তো এই ইলেকশন হওয়ার কথা না, কিন্তু জুলাই অভ্যুত্থান আমাদেরকে এই ইলেকশনটি উপহার দিয়েছে। তো আমরা জুলাই অভ্যুত্থানে যে সহস্র সন্তানদেরকে আমরা হারিয়েছি এবং যারা আহত হয়েছেন তাদের এই ত্যাগের বিনিময়ে কিন্তু আজকে আমরা এই গণতন্ত্রের পথে যে যাত্রাটা শুরু হতে যাচ্ছে সেটা আমরা শুরু করতে যাচ্ছি। সুতরাং অবশ্যই এই নির্বাচনে আমাদের ভোট দিতে যেতে হবে, এটা আমাদের নাগরিক দায়িত্ব পালনের প্রথম ধাপ। সেটা তো মনে হয়েছিলই, তার সাথে যোগ হয়েছে এই যে গত 17-18 মাসে যা কিছু আমরা দেখেছি, তার ফলে তো মানুষের আসলে এরকম একটা ট্রানজিশনাল সময়ে নানান কিছু কিন্তু ঘটতে থাকে এবং ঘটছিল। তার ফলে আমার কাছে মনে হয়েছে জনমত খুবই একবার এদিকে চলে যাচ্ছে, একবার এদিকে চলে যাচ্ছে, অসম্ভব সুইং করছিল জনমত, এবং এখনও করছে আমার ধারণা। এবং এই যে একটা বেশ প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে, এটা দেখতে ভালো লাগছে, কারণ আমরা বহু বছর এরকম দেখিনি একতরফা ইলেকশন হয়েছে, আমরা ভোট দিতেও যাইনি, কারণ তখন ভোট দেওয়া হয়ে গেছে। মানে দীর্ঘদিন পর একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হচ্ছে, এবং সত্যিকারের একটা নির্বাচন হচ্ছে, সেজন্য ভালো লাগছে। তার সাথে যোগ করেন সবশেষ যেটা আমরা দেখলাম, আপনি যেটা কথা বলছিলেন যে গত কয়েকদিন ধরে যে মানে বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য তাদের বাড়িতে চলে গেছেন, এবং ঢাকা শহর পুরোপুরি ফাঁকা করে দিয়ে, এবং ঈদের চাইতেও বেশি ফাঁকা হয়ে গেছে। এবং এই
জোয়ার, তার মানে মানুষ আসলে চাইছে তার ভোটাধিকার এই প্রয়োগ অংশগ্রহণটা সে করতে চায়। ডেমোক্রেসি তো এখানেই তখনই কাজ করে যখন আমরা এই সাধারণ নাগরিকরা তাদের এই যে একটা নির্দিষ্ট বিরতির পর পর তারা যে তাদের মতামতটা জানান দিতে পারেন, এটি তো একটা অন্যতম স্তম্ভ। তো সেই অর্থে এই জোয়ার দেখে ভালো লাগছে। এবং যেহেতু এখনো পর্যন্ত মেজর কোনো সহিংসতার খবর আমরা পাইনি, যদিও গতকালকে দিন থেকে শুরু করে রাতে অনেকগুলো আশঙ্কাজনক খবর আমরা পেয়েছি এবং আমরা দেখছিলাম, কিন্তু তারপরেও আমরা খুব আশা নিয়ে মানে আজকে কথা বলতে এখন পারছি। পর্যন্ত যে অবস্থা সেটা আশানুরূপ বলা যায়, কারণ ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে, এর বাইরে বড় ধরনের কোনো অভিযোগও কিন্তু আমরা পাইনি। ম্যাম, চূড়ান্ত মন্তব্যের জন্য ভোট শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ যে নেতা তারা। তো আপনি এই ব্যাপারে কি বলবেন? এবার তো একেবারেই বলা যায় অর্ধেক মানে তরুণ প্রজন্ম তারা ভোটাধিকার প্রয়োগ করছে এবং প্রথমবারের মতো তারা তো একটা ফ্যাক্টর। অবশ্যই তারা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তবে তরুণ প্রজন্ম যেমন যদি সকাল সকাল ভোট দিয়ে থাকেন তাহলে এক ব্যাপার, দুপুরের পরে হলে আরেক রকম ব্যাপার হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তরুণ প্রজন্ম তো কোনো হোমোজেনাস লট না, তরুণ প্রজন্মের মধ্যেও অনেক অনেক ধরনের রাজনৈতিক মতাদর্শ আছে। সুতরাং আমরা আশা করব যে তারা তাদের ভোটটা দেবেন, তারা যেন এত ডিসইলিউশন বা এত ডিসঅ্যাপয়েন্টেড না থাকেন যারা ভোটই দিচ্ছেন না, সেটা কিন্তু ঠিক হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু এই ইলেকশনে অংশগ্রহণ করছেন না এবং তাদের সরাসরি অফিসিয়াল পজিশন হচ্ছে নির্বাচন বর্জন, সুতরাং সেই অর্থে তারা সেটা নিয়ে প্রচুর কিছু করছে না। সুষ্ঠু নির্বাচন হলে সবাইকে ফলাফল মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ছোটখাটো ঘটনা মেনে নিলেও বড় কোনো ইস্যুতে ছাড় দেয়া হবে না। সকালে মিরপুর 10 মণিপুর বয়েজ হাই স্কুলে ভোট দেয়া শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর ভোট দেওয়ার সুযোগ হয়েছে, এর মাধ্যমে নতুন দিনের সূচনা হলো। জনগণের ভালোবাসা প্রত্যাশা করেন ডাক্তার শফিকুর রহমান। শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোটের মাধ্যমে 18 কোটি মানুষের সরকার গঠন হোক, এমন প্রত্যাশা জানান তিনি। এছাড়া মিডিয়াকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বানও জানান জামায়াতের আমির। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। এই ভোটের মাধ্যমে আগামীতে এমন সরকার গঠিত হোক যেই সরকার কোনো ব্যক্তি পরিবার দলের হবে না, বরঞ্চ যে সরকার হবে 18 কোটি মানুষের জনগণের সরকার। গণভোটে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এর মাধ্যমে বাংলাদেশের সংস্কার ত্বরান্বিত হবে। সকালে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, আজ আনন্দের দিন, নতুন বাংলাদেশের জন্মদিন। দেশব্যাপী এই জন্মোৎসব পালন করা হবে। প্রতিটি পদেই নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশের জন্মদিন, সারা দিন ব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে জাতি সবাই মিলে উৎসব করি এবং এটা নিশ্চিত হবে গণভোটটা দিয়ে। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ, সারা বাংলাদেশ পাল্টে যাবে। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। ঐতিহাসিক নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আমরা আবারও একটু মাঠ পর্যায়ের খবর জানতে চাই। বনানী বিদ্যানিকেতনে আছেন আমাদের সহকর্মী রঞ্জন শান্ত, আমরা দেখতে পাচ্ছি। রঞ্জন শান্ত, কি অবস্থা দেখছেন আপনি যে কেন্দ্রে আছেন? মানুষ কিভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে? লোপা, খুব প্রধান কেন্দ্র বলা যায় ঢাকা 17-এর এটা, এবং যে আসন থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান লড়ছেন, জামায়াতের ডাক্তার এস.এম. খালিদুজ্জামান তিনি লড়ছেন, অন্যতম প্রার্থী তারা। এবং এই কেন্দ্রটাতে আমরা যদি বলি যে 7টা
কেন্দ্র আছে এই বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে, এবং এখানে যে মোট ভোটার সংখ্যা সেটা প্রায় 18,000-এর বেশি। কিন্তু এখন পর্যন্ত ভোট কাউন্টের কথা যদি বলি, একটি নারী কেন্দ্রের চিত্র এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন। এখানে খুব বেশি এখন পর্যন্ত ভোট কাউন্ট হয়নি, মাত্র 120-25 পেরোলো সংখ্যায়। তবে ওভারঅল পুরুষ কেন্দ্র যেগুলো রয়েছে 4টি এবং 3টি নারী কেন্দ্র, সব মিলিয়ে এখানে বেশ খানিকটা আমরা হিসেব করে দেখলাম যে 5-6 হাজারের মতো ভোট কাউন্ট হয়ে গেছে। একটু লেটে মানুষজন আসছে, যদিও সকাল থেকে আমরা দেখেছি কিছু প্রবীণ ভোটার তারা এসছে এবং একেবারে তরুণ ভোটারদের সঙ্গেও আমরা কথা বলেছি। এখন পর্যন্ত এই বনানী বিদ্যানিকেতনে শান্তিপূর্ণভাবে বলা যায় যে ভোট গ্রহণ চলছে। দুই একটি ঘটনা, একটি কথা বলে যে নাম বিভ্রাট একটা জায়গায় একটা কেন্দ্রে একটু দেখা গেছে, সেটা পরবর্তীতে সলভও করা হয়েছে আমরা কথা বলার পর। সুতরাং কিছু কনফিউশন যেমন থাকে সেরকম ছোটোখাটো ঘটনা ছাড়া কোনো বড় ঘটনা এখানে ঘটেনি বলার মতো, কিংবা অরাজক কোনো পরিস্থিতি এখানে নেই। বেশ শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে এসে মানুষ এখানে ভোট দিচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী এখানে খুব সকাল থেকেই বেশ তৎপর। আমরা 6টার আগে এখানে এসেছি, একটু পরপর টহল দিয়েছেন আসলে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীর সদস্যরা, এবং এখানে বেশ খানিকটা পুলিশ সদস্য তারা নিয়ন্ত্রণে রেখেছেন পুরো জায়গাটা জুড়ে। এবং এই এলাকায় যেহেতু একটু উচ্চবিত্ত মানুষ বেশি ভোটার, তারা একটু দেরি করেই ভোট কেন্দ্রে এসছেন, তারা ভোট দিয়েছেন এবং বেশ হাসি খুশি পরিবেশ এখানে বলা যায় সকাল থেকে বিরাজ করছে। এখানে আমরা যিনি জামায়াতের প্রার্থী তার সঙ্গে কথা বলেছি এবং মোস্তফা সরোয়ার ফারুকী সংস্কৃতি বিভাগ উপদেষ্টা তিনি এসেছিলেন, নুসরাত ইমরোজ তিশা স্ত্রী অভিনেত্রী তার সঙ্গে কথা বলেছি। সব মিলিয়ে এখানকার পরিবেশ এখন পর্যন্ত বেশ ভালো, বেশ শান্তিপূর্ণভাবেই আপনি যে কেন্দ্রে আছেন সেখানে ভোট গ্রহণ চলছে। ধন্যবাদ শান্ত আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। গাইবান্ধায় ভোট কেন্দ্রে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাওয়ার অভিযোগে নারী আনসার সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। গাইবান্ধায় ভোট কেন্দ্রে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাওয়ার অভিযোগে নারী আনসার সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। সকাল 10:30টার দিকে গাইবান্ধা 3 আসনের পলাশবাড়ি ASBP মহিলা ফাজিল মাদ্রাসা ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ওই নারী পলাশবাড়ি উপজেলা আনসার বিডিপির সদস্য বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, লাইনে দাঁড়ানো ভোটারদের উদ্দেশ্যে ওই আনসার সদস্য প্রকাশ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। বিষয়টি নজরে এলে বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ করেন। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত আনসার সদস্য দ্রুত কেন্দ্রের একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে আত্মগোপন করেন। প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ওই নারী আনসার সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দর্শক, বাংলাদেশ ইলেকশনে আমরা আরও একবার আলোচনা করতে চাই। স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর সামিনা লুৎফা ম্যাম। আরও একবার আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ইলেকশনে। এবার সংসদ নির্বাচনের একটা নতুন ইতিহাস সৃষ্টি হচ্ছে। বিএনপি বলেন, জামাত জোট যারাই জিতুক, একজন সংসদ নেতা বা প্রধানমন্ত্রী আমরা নতুন একজনকে পেতে যাচ্ছি এবং সংসদে কিন্তু বেশিরভাগই নতুন মুখ। এবার এনসিপির যে 30 জন আছে প্রার্থী হিসেবেই তারা নতুন। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? এটা তো গণতন্ত্রের সৌন্দর্য। তারা অবশ্যই প্রত্যেকেরই অধিকার আছে, তারা দাঁড়াতে পারেন এবং দাঁড়িয়েছেন। তবে দুঃখজনক হলো নারীদের মনোনয়নই দেওয়া হয়েছে অসম্ভব কম, এবং এটা আমি মনে করি বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলের জন্য এটা লজ্জাজনক। কারণ বাংলাদেশ বিশ্বে আসলে এই উইমেন এম্পাওয়ারমেন্টের যে সূচকগুলোতে খুবই ভালো ফল করেছে গত কয়েক দশক ধরে। তার মধ্যে আরও একটি সূচক ছিল যেখানে আসলেই ভালো ফল করেছে, সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টিসিপেশনে। কিন্তু সেই ইন্ডেক্সেও কিন্তু সেই জেন্ডার প্যারিটি ইন্ডেক্সে আমরা আগামীতে খারাপ করতে যাচ্ছি, এটা মোটামুটি পরিষ্কার। আমরা যেমন অনেক বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছি, একই রকমভাবে আমরা একটি অত্যন্ত পুরুষ অধ্যুষিত সংসদও পেতে যাচ্ছি, যেটা আমাদের জন্য খুব আশঙ্কার এবং এটা লজ্জাজনক মনে করি আমি রাজনৈতিক দলগুলোর জন্য। তাদের কাছ থেকে আমরা আরো ভালো কিছু আশা করেছিলাম। জুলাইয়ে যেহেতু নারীরা অনেক বড় ভূমিকা রেখেছে। নিশ্চয়ই। ম্যাম, আরেকটা জিনিস হচ্ছে গণভোট। উপদেষ্টার কথাও কিন্তু আমরা শুনছিলাম যে প্রার্থী নির্বাচন তো গুরুত্বপূর্ণ, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গণভোট। এই গণভোট নিয়ে সাধারণ মানুষ আসলে কতটা জানে? কারণ অনেকগুলো ধারা আছে, হ্যাঁ না ভোট কিসের পক্ষে দেবে, এবং তাদেরকে তৈরি করার জন্য বা তাদের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কতটা প্রচারণা হয়েছে, আপনার কাছে কি মনে হচ্ছে সেটা পর্যাপ্ত কিনা? প্রথমত গণভোটে হ্যাঁ বা না যে কোনো একটা
চুজ করার ক্ষেত্রে আমাদেরকে যেই কতগুলো বিষয় পড়ে আসতে হবে বা যা বুঝতে হবে সেটার ব্যাপারে আসলে অনেক বেশি কনফিউশন আছে, দ্বিধাদ্বন্দ্ব আছে। কারণ আসলে কারো পক্ষে বাংলাদেশের আপামর জনসাধারণের পক্ষে এই 84টা বা 33টা বা 36টা পয়েন্ট পড়া, এটা পড়ে তারপরে গিয়ে ওনারা ভোট দেবেন, এটা খুব অস্বাভাবিক শোনায়। এবং আপনি যদি চিন্তা করেনও যে আমাদের যে লিটারেসি রেট, আমাদের যে শিক্ষার হার, সবকিছু যে কোয়ালিটি, সবকিছু মিলে এটা বেশ একটা অসম্ভব ঘটনা। এবং এক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে প্রশ্নের ফ্রেমিংটা থেকে শুরু করে সবই এই কনফিউশনটাকে বাড়িয়েছে। যদিও আলী রিয়াজ বিভিন্ন জায়গায় বলেছেন কেন এরকমটা করতে হয়েছে, কিন্তু আমি একজন খুব সাধারণ সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে বুঝি যে যখন আমরা তো সবসময় মানুষের কাছে তথ্য সংগ্রহ করতে আমাদের ছাত্রদেরকে পাঠাই, তো তখন আমরা মূলত তাদেরকে বলি যে কখনো একটা প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন করতে হয় না, কারণ তাহলে কোনটাতে সে হ্যাঁ বলছে আর কোনটাতে সে হ্যাঁ বলছে না এটা আমরা বুঝতে পারি না। এই ধরনের প্রশ্নকে আমরা ডাবল ব্যারেল কোয়েশ্চেন বলি, এবং এটা হচ্ছে পরিত্যাজ্য একটা জিনিস, যেটা আমরা সেক্ষেত্রে হ্যাঁ না দেয়াটাও একটু কারণ আপনি 4টা অপশন এবং তার ভেতরে আসলে লুকিয়ে আছে আরো 30টা, সো এর মধ্যে কোনোটাতে আপনি তো না হতেই পারেন। এখন ধরা যাক আপনি যদি একটাতেও না হন, যে কোনো একজন সাধারণ মানুষ হিসেবে আপনার প্রবণতা বেশি হবে নায়ের দিকে যাওয়ার, এবং এই ধরনের প্রবলেম এবং কনফিউশন তৈরি করে না ভোটের দিকে জনগণকে ঠেলে দেওয়ার একটা প্রবণতা আমার কাছে মনে হয়। ম্যাম, এতগুলো ধারা নিয়ে সংস্কারের জন্য গণভোট, এটা কি অন্যান্য দেশের ক্ষেত্রেও আপনার কাছে কি মনে হয়? আমরা অনেক দেশে একটা দুটো ইস্যুতে হয়তো হয়েছে, অন্যান্য দেশেও এরকম হয় না যে তা নয়, সেটাই আলী রিয়াজ বিভিন্ন জায়গায় বলেছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে কি যে আমাদের দেশের তো একটা নিজস্ব ধরন আছে, এবং এখানে আমার কাছে মনে হয়েছে যেহেতু ওনারা 30টা রাজনৈতিক দলের সাথে বসে এতদিন ধরে আলোচনা করেছেন, আমরা জানি যে তারা কনসেনসাসে পৌঁছান নাই, তারা বেশিরভাগ জিনিসেই নোট অফ ডিসেন্ট আছে, যে অল্প কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন্ট নাই সেগুলো নিয়ে ওনারা গণভোটটা করতে পারতেন, যে নোট অফ ডিসেন্ট এমনভাবে ফ্রেম করা যেত প্রশ্নটা যাতে করে এটা এই ধরনের কনফিউশনের, কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আপনি চিন্তা করেন প্রান্তিক মানুষ কতটা বুঝবে। হ্যাঁ, বা তার মানে আসলে এক ধরনের একটা মানে এরকম মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো চেয়েছে যে আমরা না ভোট দেই, যাতে করে তারা বলতে পারে আমরা তো চেয়েছিলাম সংস্কার, জনগণ তো চায় নাই, মানে যদি না জিতে যায় তাদের তো এই সুযোগটা থাকে বলার। ম্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ ইলেকশনে আসার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে শোনার জন্য। গোপালগঞ্জে যেতে চাই, আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিনকে আমরা দেখতে পাচ্ছি। তুহিন, আপনি সকাল থেকেই খবরাখবর সংগ্রহ করছেন। এর আগে আপনাকে দেখেছি একটি ভোট কেন্দ্রে, সেখানে আপনি জানাচ্ছিলেন যে ভোটার উপস্থিতি একেবারেই নেই বললেই চলে, খুবই কম। কি অবস্থা দেখছেন? এখন তো দুপুরের এই মুহূর্তের চিত্রটা সকালের চেয়ে আরও বেশি খারাপ, কারণ এত সুন্দর পরিবেশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকাল থেকে যে জোর তৎপরতায় মানুষের ভোটারদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন সেটা সফল হয়েছে। তারা কোনো বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ছাড়া একেবারেই শান্তিপূর্ণ, খুব সুন্দর পরিবেশ। তবে ভোটারদের উপস্থিতি একেবারেই কম। এটা উত্তর গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই কেন্দ্রটির অবস্থা যদি আপনি দেখেন যে অনেকক্ষণ পরপর 1-2 জন ভোটার আসছেন, সেখানে যাচ্ছে। এখানে 2004 জন এই কেন্দ্রের পুরুষ এবং নারী ভোটারের সংখ্যা। তো সেখানে আমরা যতটুকু তাদের হিসাবে এখন পর্যন্ত 10 থেকে 12% হতে পারে, 10 থেকে 12% ভোট কাস্ট হয়েছে। ঠিক একই চিত্র আমি গোপালগঞ্জ সদরের যে কেন্দ্রগুলো আছে অধিকাংশ কেন্দ্র একই। কিছুক্ষণ আগে আমি শহর থেকে একটু বাইরে গিয়েছিলাম, সেখানে একজন প্রার্থী তার নিজের বাড়ির এলাকা, সেই কেন্দ্রে কিছুটা ভোট পড়েছে, সেটাও 15 থেকে 20%-এর বেশি হবে না। বুঝতে পেরেছি, একেবারেই কম ভোটার উপস্থিতি। তুহিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।